বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক লেসন নিয়ে আগাচ্ছি। আমরা ইতিমধ্যে কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 3তে প্রবেশ করেছি। তোমরা যারা পার্ট 1 পার্ট 2 ক্লাসটি দেখোনি তারা আশা করি পার্ট 1 পার্ট 2 ক্লাসটি দেখে নেবে, তাহলে পার্ট 3 ক্লাসটি বুঝতে সুবিধা হবে। পাশাপাশি কিন্তু আমাদের ভয়েস চেঞ্জের উপরে ক্লাসগুলো চলছে এবং আমি চেষ্টা করতেছি যে ভয়েস চেঞ্জের উপরে একদম A to Z সিরিজ লেসন, কমপক্ষে 10 থেকে 12টা লেসন হতে পারে, মেবি আরও বেশি হতে পারে। তোমরা সেই ক্লাসগুলোও দেখে নেবে। তো আজকের ক্লাসে কি আছে চলো আমরা একটু ক্লাসে প্রবেশ করে দেখি। লক্ষ্য করো, আজকের ক্লাস হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের দুটি ইম্পর্ট্যান্ট রুল, খুবই ইম্পর্ট্যান্ট রুল, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। এই দুটি রুল নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আমাদের পরীক্ষাতে 5 নম্বরের কমপ্লিটিং সেন্টেন্স থাকে। তো 5 নম্বরের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কমপক্ষে 1 নাম্বার, কখনো কখনো 2 নাম্বার এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এই রুলটির মধ্যে পরীক্ষায় আসে। তো কাজেই বুঝতে পারছো। এবং তাছাড়া আমরা যদি কোনো ইংরেজি বাক্য গঠন করি সেই ক্ষেত্রেও ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের রুলটি আমাদের এসে যায়। এবং এর সিকোয়েন্স কি সেটা আমি এখানে একটা ছোট্ট লেটার্স লিখেছি, এর ভেতরে আমি ব্যবহার করেছি। তো চলো আমরা পড়ে দেখি লেটার্সটার ভেতরে কি আছে। দেখো, ডিয়ার কামাল, প্রিয় কামাল, হাউ আর ইউ, কেমন আছো? উই আর লিভিং ইন দ্য প্যান্ডামিক সিচুয়েশন নাও। আমরা এখন অতিমারির একটা অবস্থার মধ্যে বসবাস করতেছি। উই হ্যাভ টু স্টে হোম, আমাদের এখন বাসায় থাকতে হয়। দেখো এরকম একটা সিচুয়েশন। এর পরের লাইন আমরা বলেছি ইট ইজ টাইম টু ডেভেলপ আওয়ার স্কিল। দেখো এটা আন্ডারলাইন করা আছে যে এটা দিয়ে বোঝায় আমাদের এখন স্কিল ডেভেলপ করার উপযুক্ত সময়। তোমরা লক্ষ্য করো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের বাংলা অর্থ আমরা লিখেছি কি, এখনই উপযুক্ত সময়, মানে কাজটা এখনই তোমাকে করতে হবে, পরে করলে আর চলবে না। মানে এই যে কাজটা, যেমন এই স্থানটা তোমাকে এখনই লিভ করতে হবে, পরে লিভ করলে আর চলবে না। অঙ্কটা তোমাকে এখনই করতে হবে, এখনই বাজারে যেতে হবে, পরে গেলে আর ইলিশ মাছ কিনতে পাওয়া যাবে না। মানে এরকম সিচুয়েশনে আমরা ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম গ্রামেটিক্যালস রুলটা ইউজ করি। অর্থাৎ আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখব, কোনো কম্পোজিশন লিখব, তখন কিন্তু আমাদের এই ধরনের বাক্যগুলো বলতে হয়। আমরা যখন বন্ধুর কাছে কোনো চিঠি লিখব, অর্থাৎ আমরা ইংরেজি রাইটিং স্কিলের ভেতরে যখন ঢুকবো, তখন কিন্তু অবশ্য গ্রামার স্কিলটা আমার লাগে। সেই ক্ষেত্রে এই দুইটা রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমরা এখানে একটা লাইন এখানে ইউজ করেছি, তোমরা লক্ষ্য করতে পারছো? আচ্ছা, এখন দেখো, ইনফ্যাক্ট মূলত ইট ইজ হাই টাইম উই মেনটেন দ্য রুলস অফ হেলথ। আরেক জায়গায় আবার আমরা ইট ইজ হাই টাইম ইউজ করেছি। আবার লক্ষ্য করো, কিপ কোয়াইট ওয়েল, লাস্টে আমি বলেছি ভালো থেকো, মনে রেখো ইট ইজ হাই টাইম ফর আজ টু হেল্প ইচ আদার, যে এখনই আমাদের উপযুক্ত সময় একজন আরেকজনকে সাহায্য করার। হ্যাঁ, ইউর লাভিং ফ্রেন্ড রহিম। তাহলে দেখো আমি যখন চিঠিটা লিখেছি, চিঠির সিকোয়েন্সে কিন্তু আমার বলতে হয়েছে তোমার এই কাজটা করার এখন উপযুক্ত সময়, এই কাজটা করার এখন উপযুক্ত সময়, এই কাজটা করার এখন উপযুক্ত সময়। ক্লিয়ার? তো যখন আমি এরকম বলতে চাচ্ছি তখন কিন্তু আমি আমার যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ আছে সেই ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারছি। এখন ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমের আমরা এটা যদি একটু গভীরে প্রবেশ করি তখন এটার ইটা হবে এরকম, যেমন ইউ শুড, হ্যাঁ, ইউ শুড, তারপরে আমরা দেব ইউ শুড, আমরা এই যে প্রথম বাক্যটা দিছি ইউ শুড ডেভেলপ আওয়ার স্কিলস। অর্থাৎ তাহলে তোমাদের প্রশ্ন হলো যে তাহলে আমরা ইট ইজ ইউ শুড বা শুড ব্যবহার না করে স্যার আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কেন ব্যবহার করতেছি? এটা একটা প্রশ্ন তোমাদের। আচ্ছা, প্রশ্নের উত্তর হলো এক একটা ভাষার এক একটা গতিবিধি আছে, ভাষাটা একটা গতি মেনটেন করে চলে, ঠিক আছে? যেমন ধরো তোমরা যদি আমাকে বলো ফোন করে, স্যার আমি অমুক বলছি, স্যার আমি রহিম বলছি, তো কথাটা কেমন হয়? কথাটা একটু অভদ্রতা শোনায়। তখন কিন্তু আমরা বলি স্যার আমি কামাল বলছিলাম, এরকম বলি কি না? কে বলছো? স্যার আমি জুবায়ের বলছিলাম। আমরা কিন্তু যখন কাজটা তুমি করছো তখন কিন্তু করছো বর্তমানে। এটা কিন্তু আমাদের বাংলা ভাষাতেও আছে যে স্যার শোনেন আমি কামাল বলছিলাম, ফোনে বললা, কামাল বলছি না, কামাল বলছি স্যার।
এটা কেমন একটা অধ্যত্ত হয়ে যায়, মানে একটু কি বলে এটাকে, ভদ্রতার খেলাপ হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানের ক্ষেত্রে ভাষার সিচুয়েশনে আমরা বলছিলাম কথাটা ইউজ করি। ঠিক তেমনি একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আমি কি বুঝাতে পারলাম? অর্থাৎ যেখানে সুট দিলে হয়ে যায় প্রশ্ন, সেখানে আমরা কেন ইট ইজ হাই টাইম দিতে গেলাম? যেখানে বলছি বললে হয়ে যায়, এই তোমার আব্বুকে ফোন করলা, আব্বু আমি মিনা বলছি, আমি মিনা বলছি, এটা কেমন শোনায়? মিনা বলছি মানে বসের মতো শোনায়, কিন্তু আমি বলছি মিনা বলছিলাম, আমি মিনা বলছিলাম। তাহলে এটা একটা ভাষার সিকোয়েন্স, বুঝাতে পারলাম? তো এখন এই সুটের জায়গায় কেন আমরা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ব্যবহার করতে পারলাম? এটা হলো এক একটা ভাষার এক একটা সিকোয়েন্স আছে, ভাষা তো সবার জন্য, সেই জন্য আমরা এটা ব্যবহার করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের কাছে প্রশ্ন যে স্যার আমরা তো চিঠিতে ব্যবহার করলাম, যে আমরা তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের বাংলা অর্থটা কীরকম হচ্ছে? কাজটা এখনই করতে হবে, এখনই উপযুক্ত সময়। কিন্তু এখন আমরা ইট ইজ, এখন তোমাদের দুইটা প্রশ্ন যে স্যার আমরা তাইলে দুইটাই তো পেলাম, একটা পেলাম হলো আমরা কি ইট ইজ টাইম, আর আরেকটা পেলাম আমরা ইট ইজ হাই টাইম। তাইলে কখন কোনটা ব্যবহার করব? হাই টাইম মানে কি অনেক উপযুক্ত সময়, আর ইট ইজ টাইম মানে কি কম উপযুক্ত সময়? এরকমটা মনে হচ্ছে না তোমাদের হাই দেখে? কিন্তু আসলে মূল ব্যাপারটা তা না। মূল ব্যাপারটা একটু হাইটাকে একটু এমফেসিস করা হয়, মানে একটু গুরুত্ব বেশি দিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে দুইটা একই গ্রামেটিক্যাল স্ট্রাকচারে ব্যবহৃত হতে পারে। বুঝাতে পেরেছি? তুমি ইট ইজ টাইমও ব্যবহার করতে পারো, ইট ইজ হাই টাইমও ব্যবহার করতে পারো। তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমটা কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করি সেটা আমাদের ভাষায় আমরা বুঝলাম। আর চিঠি থেকে তো তোমরা বুঝতেই পেরেছো, তাই না? এটা একটা চিঠির থেকে আমি সিকোয়েন্সটা তোমাদের বোঝাতে পেরেছি আশা করি। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার আমরা যখন এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দেখো আমি এখানে যখন বাক্যে ব্যবহার করছি তখন তারা একটা স্পেশাল স্ট্রাকচার কিন্তু নিয়েছে কিনা? ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের একটা গঠন কিন্তু আলাদা হয়েছে, একটা বাক্যের কিন্তু গঠন হয়। আমি বরাবরই তোমাদের বলি, আমি আসলে গঠনের চেয়ে উদাহরণ থেকে গঠন বের করতে বেশি পছন্দ করি, বেশি প্রেফার করি। তোমরা উদাহরণের দিকে যদি তাকাও, দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের 3 পদের গঠন হয়েছে। কয় পদের গঠন হয়েছে? 3 পদের গঠন হয়েছে। এই গঠনগুলো কি কি চলো আমরা এখান থেকে একটু বের করার চেষ্টা করি। তোমরা লক্ষ্য করো আমাদের 1 নাম্বার গঠনটা কি আছে, একটু লক্ষ্য করো। হ্যাঁ, 1 নাম্বার গঠনে আমার ইটটা কিন্তু কি সাবজেক্ট আছে, তাই না? সাবজেক্ট আছে, তারপরে ইজ টাইম, ইট ইজ টাইম, সাবজেক্ট, ইটটা সাবজেক্ট। আচ্ছা, আমরা যদি এভাবে পুরোটাকে ইট ইজ টাইমটাকে সাবজেক্ট না ধরে আমরা এভাবে ধরি, প্রথমে ইট ইজ টাইম এরকম আছে, লক্ষ্য করো। তারপরে কিন্তু একটা টু বসছে, টু, ইট ইজ টাইমের পরে কি টু, তারপরে ভার্বের ওয়ান, এইটা একটা গঠন, এরপরে ডট ডট, এই একটা গঠন আমরা পেলাম, আন্ডারলাইন করে রাখি। 1 নাম্বার আমরা একটা গঠন পেয়েছি। এবার আসো আমাদের এই বাক্যে, এই বাক্য থেকে তোমরা এভাবে গঠন খুঁজে বের করবে, তাহলে তোমাদের মেমোরাইজ হবে, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। দেখো ইট ইজ হাই টাইম, আমরা কি এখানে ইট ইজ টাইম দিতে পারতাম না? অবশ্যই পারতাম। তো যাই হোক, আমরা তাহলে ইট ইজ হাই টাইম, দুইটার একই গঠন হবে। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, আচ্ছা লক্ষ্য করো ইট ইজ হাই টাইমের পরে এইখানে কিন্তু সাবজেক্ট আসছে, কি আসছে? সাবজেক্ট আসছে, উইটা হলো কি সাবজেক্ট। যখন সাবজেক্ট আসছে তখন মেইনটেইনটা ভার্বের কোন ফর্ম? V2, কিন্তু ভার্বের V2 হয়েছে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখা গেছে ইট ইজ হাই টাইমের পরে যখন সাবজেক্ট আসলো, একটা সাবজেক্ট, উইটা কি সাবজেক্ট, আমরা উইটা মুছে দিয়ে এখানে সাবজেক্ট লিখি, তাহলে গঠনটা আমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো যখন সাবজেক্ট আসলো তখন ভার্বের কি হয়ে গেল? V2 হয়ে গেল, এটা মনে রাখতে হবে। এই দুইটা গঠন আমাদের খুব প্রচলিত, 3 নাম্বার গঠনটা আমাদের একটু অপ্রচলিত, কিন্তু তারপরে আমরা দিয়ে রাখলাম। দেখো এখানে ইট ইজ টাইম, অথবা ধরো ইট ইজ টাইম, অথবা ইট ইজ হাই টাইম, ঠিক আছে, ইট ইজ হাই টাইম। এইটার পরে একটা অবজেক্ট আসছে, ইট ইজ হাই টাইমের পরে একটা ফর আসছে, দেখো ফর, ইট ইজ হাই টাইম ফর, তারপরে একটা অবজেক্ট আছে, নাউন বা প্রোনাউন, একটা নাউন বা কি আছে? প্রোনাউন আছে। নাউন বা প্রোনাউন যখন থাকবে তখন
ফরের পরে হচ্ছে নাউন বা প্রোনাউন, তারপরে হবে টু, তারপরে হয়েছে কি ভার্বের ওয়ান, এই যে হেল্প। আচ্ছা দেখো তাহলে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের কয়টা গঠন হলো এখানে? তিনটা গঠন। প্রথমে হলো ইট ইজ টাইমের পরে যখন টু হবে তখন ভার্বের ওয়ান হবে। ইট ইজ টাইমের পর ইট ইজ টাইম বা হাই টাইম যাই হোক, তারপরে যখন সাবজেক্ট হবে তখন অবশ্যই ভার্বের টু দিতে হবে। অর্থাৎ আমি যখন বাক্য বানাবো তখন যদি আমি ইট ইজ টাইমের পরে টু দেই তাহলে একটা ভার্বের অন দিয়ে দেব। ভার্বের অন কি তা আমরা জানি। ইট ইজ হাই টাইমের পরে আমরা যখন সাবজেক্ট দেব তখন ভার্বের ভি টু দিব, ঠিক আছে। আর যখন আমরা ফর দেব তখন ফরের পরে একটা অবজেক্ট দেব, নাউন হোক প্রোনাউন হোক। যদি নাউন হতো এখানে তাহলে যেমন ফর কামাল দিয়ে দিতাম, যদি আজ হতে পারতো, মি হতে পারতো, হিম হতে পারতো, এরকম একটা প্রোনাউন দিয়ে তারপরে টু প্লাস ভি অন দেব। এই তিনটা স্ট্রাকচারের মধ্যে ফেলে আমরা ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। এবং এই যে যে তোমার লেটারটি আছে এখান থেকে কিন্তু তুমি সিকোয়েন্স এবং রুলটাকে মিলিয়ে নিতে পারবে। আশা করি তোমাদের কাছে ইট ইজ হাই টাইমের রুল ক্লিয়ার হয়েছে। এখন প্রশ্ন হলো যে এগুলো পরীক্ষায় আমাদের কিভাবে আসে, এটা আমাদের একটা প্রশ্ন। এখন আমাদের আসে যে আমাদের যে এক্সাম, সেই এক্সামে আমাদের এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যাপারটা কিভাবে আসে। তাহলে চলো আমরা দেখি আমাদের এক্সামে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের বিষয়টা কিভাবে আসে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন লক্ষ্য করো যে আমাদের এখানে ইট ইজ টাইম এবং হাই টাইমের গঠনটা আমি আরেকবার একটু হাইলাইটস করে দিয়েছি। তোমরা মনে রাখবে যখন তোমরা টু দিবে তখন ভার্বের ওয়ান দিবে, সাবজেক্ট দিলে ভার্বের টু দিবে, আর ফর দিলে একটা নাউন প্রোনাউন দিয়ে তারপরে টু প্লাস ভি অন দিবে। চলো এই গঠন তিনটাকে আমরা বেজ রেখে আমরা পরীক্ষায় যেভাবে আসতে পারে সেইভাবে আমরা করি। প্রথমে পরীক্ষায় যেভাবে আসতে পারে তার মতো আমি একটাকে কমপ্লিট করে এখানে আমরা দেখাবো, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের আছে ইট ইজ টাইম টু ড্যাশ দ্য প্লেস। আমরা এটা আনসার করব কিভাবে? ধরো আমরা পরীক্ষায় আনসার করতেছি এ নাম্বার, তাহলে আমরা করব ইট ইজ টাইম টু ড্যাশ দ্য প্লেস। তাহলে আমাদের এই গ্যাপটাকে পূরণ করতে হবে, ঠিক আছে। গ্যাপটাকে যদি আমরা পূরণ করি, এখানে গ্যাপটা পূরণ করার জন্য আমাকে গঠনে যেতে হবে। তাহলে ইট ইজ টাইম, আমাদের এই ইট ইজ টাইমের পরে এখানে কি আছে? টু আছে না? সেই ক্ষেত্রে আমি কিন্তু ভার্বের ওয়ান দিতে হবে আমাকে। আমি ভার্বের ওয়ান ছাড়া অন্য কিছু দিতে পারবো না, ঠিক আছে। যদি আমি ইট ইজ টাইমের পরে টু দেই তাহলে অবশ্যই আমাকে কি দিতে হবে? ভার্বের ওয়ান দিতে হবে। তাহলে একটা উপযুক্ত ভার্ব আমাকে খুঁজে আনতে হবে এখানে। তো কি হতে পারে? ইট ইজ টাইম টু দ্য প্লেস, মানে প্লেসটা এখনই আমার লিভ করার, মানে ত্যাগ করার উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। ওকে, ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস। তাহলে আমরা যে অংশটা পূরণ করলাম সেই অংশটা এখানে আন্ডারলাইন করে দিলাম। এভাবে আমরা আনসার করব। একটা আমি ডেমো করে তোমাদের দেখালাম, বাকিগুলো আমি এখানে গ্যাপে শুধু ওয়ার্ডটা বসাই দেব। তোমরা লক্ষ্য করো, উই ড্যাশ আওয়ার হ্যাবিট। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিট। 2 নম্বর উদাহরণটা দেখো। তাহলে এখানে কিন্তু ইট ইজ হাই টাইমের পরে উইটা আছে সাবজেক্ট। যখন আমার এখানে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, যখন সাবজেক্ট থাকবে তখন অবশ্যই আমাকে ভার্বের টু দিতে হবে এখানে। এখন কোন ভার্ব দেব সেটা আমাকে এটার সাথে মিলিয়ে আনতে হবে। যেমন এখনই উপযুক্ত সময় আমাদের অভ্যাসের কি করার, অভ্যাসের পরিবর্তন করার বা অভ্যাস গঠন করার, যে কোনো আমরা একটু দিতে পারবো। তো আমরা দিলাম পরিবর্তন করার। পরিবর্তন করা ইংরেজি চেঞ্জ, আর তার ভি2 হচ্ছে চেঞ্জড, আমরা চেঞ্জড দিয়ে দিলাম। আচ্ছা এবারে আসি আমরা 3 নাম্বার উদাহরণে। ইট ইজ টাইম ফর ইউ। ফর ইউ যখন আছে তাহলে আমার 3 নাম্বার গঠনে পড়ছে, অর্থাৎ একটা ফর আছে, আচ্ছা তারপরে নাউন বা প্রোনাউন আছে। ওকে, ইট ইজ টাইমের পরে ফর আছে, তারপরে নাউন বা প্রোনাউন আছে। তো নাউন বা প্রোনাউন যখন থাকবে, ইট ইজ টাইমের পরে ফর আছে, ফরের পরে যখন নাউন বা প্রোনাউন থাকবে তখন আরেকটা আমাদের টু কিন্তু আলাদা দিতে হবে, টু। আচ্ছা তাহলে এখনই আমাদের বইটি করার উপযুক্ত সময়, তাহলে পড়া দেই আমরা এখানে, রিড, ঠিক আছে। তাহলে ইট ইজ টাইম ফর ইউ টু রিড দ্য বুক, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা ডি নাম্বার উদাহরণে। আমরা ডি নাম্বার উদাহরণে এবার চলে আসি। ডি নাম্বার উদাহরণ লক্ষ্য করো, ইট ইজ টাইম। ইট ইজ টাইমের পরে আমাদের কিন্তু এখানে টুও নেই, সাবজেক্টও নেই, ফরও নেই। এখন এই ক্ষেত্রে আমি কোনটা দিয়ে পূরণ করব? এইখানে এইটা কিন্তু আমার স্বাধীনতা আছে, আমি এই 3টা রুলের যে কোনো একটা পূরণ করতে পারবো। আমি যদি ইচ্ছা করি টু দিয়ে ভি ওয়ান দেব, আমি যদি ইচ্ছা করি সাবজেক্ট দিয়ে ভি2 দিতে পারবো, আমি এইভাবেও করতে পারবো,
ঠিক আছে, তাহলে ধরো আমি যদি টু দিয়ে দেই তাহলে কি হতো, ইট ইজ টাইম টু ইট রাইস। এখন এই ভাত খাওয়ার উপযুক্ত সময়, আমাদের তো ভাত খাওয়া উদাহরণ না দিলে সম্পূর্ণ হয় না ইট রাইসের মতো। আচ্ছা, এখন আমি যদি এখানে ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট দিতাম কি হতো, ইট ইজ টাইম উই অ্যাট রাইস হতো। তাহলে ঠিক আছে, যদি সাবজেক্ট দিতাম তাহলে অ্যাট রাইস হতো। যেমন যদি আমরা এরকম দিতাম ইট ইজ টাইম, একটা সাবজেক্ট দিতাম উই, তাহলে হতো উই অ্যাট রাইস। ওকে, এরকম আমরা যদি, অর্থাৎ যখন এরকম টু বা সাবজেক্ট বা টু দেওয়া থাকবে না তখন আমরা যে কোনো একটা অপশনকে দিয়ে করতে পারবো। আচ্ছা, পরের উদাহরণটা দেখো, ইট ইজ হাই টাইম। এখানেও কিন্তু আমাদের কিছু নাই, তো আমি এইটাকে এখন আমি, যেহেতু এটা আমি টু এবং সাবজেক্ট দিয়ে করেছি, এটা ফর দিয়ে করি। ইট ইজ হাই টাইম ফর আজ দিলাম, এখনই উপযুক্ত সময় আমাদের জন্য টু প্র্যাকটিস, একটা ভার্ব দিলাম প্র্যাকটিস, টু প্র্যাকটিস ইংলিশ। এখনই আমাদের ইংরেজি চর্চা করার উপযুক্ত সময়। তাহলে আমাদের যে তিনটি গঠন আছে এই গঠনের মধ্যে ফেলে আমরা এইভাবে কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় আসবে, যে অংশটা আমাদের অপূর্ণ থাকবে, গ্যাপ থাকবে, সেই অংশটা আমরা, ইনকমপ্লিট যে অংশটা থাকবে এই ইনকমপ্লিট অংশটাকে আমরা কমপ্লিট করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখলাম ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম ব্যবহার করে কিভাবে বাক্য গঠন করা যায়, কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা যায়। এর তিনটি স্ট্রাকচার আমরা লক্ষ্য করলাম। ইট ইজ হাই টাইমের পরে টু থাকলে ভি1, সাবজেক্ট থাকলে ভার্বের টু, আর যদি ফর থাকে তাহলে একটা নাউন বা প্রোনাউন দিয়ে তারপরে টু দিয়ে তারপরে ভার্বের ওয়ান আমরা ইউজ করতে পারবো। তো আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা ধারাবাহিকভাবে এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো দিতে থাকবো এবং তোমরা এই ক্লাসগুলো ইনশাল্লাহ পাবে এবং বাড়িতে বসে চর্চা করবে। ক্লাস যখন চলবে তখন পাশাপাশি খাতা কলম নিয়ে মোবাইল বা ল্যাপটপের সামনে বসে তোমরা খাতা কলম নিয়ে চর্চা করবে, তাহলে আরও ইন্টারেক্টিভ হবে এবং আশা করি ক্লাসটি তোমাদের জন্য উপকৃত হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।